তোমার এই যক্ষপুরের কাজের চেয়ে অনেক অনেক সহজ। যেদিন তুমি আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার এই সোনার চাল দেখে এইবার উন্মুক্ত তীরের তরবারি। কি হচ্ছে ক্যাপ্টেন বাবু? কি করছেন? কি করছি দেখবেন? আমি জুয়েল লড়ব। পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি, আর ওপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে আমি হিরে আনি, মানিক আনি, কিন্তু সহজের থেকে ওই প্রাণের জাদু গ্রীসের একটি রাজ্য থেবাই। এই থেবাইয়ের রাজা লাইয়ুস দূর বিদেশ যাত্রাকালে নিহত হন। কিভাবে নিহত হন? পুত্র রসে মুখোশ আইল রে রত স্বর্ণচূর বিধায় পুরিয়া পুরি সাজিছে রাবণ রাজা বীর মাদে মাদি। কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। সহ্য এই গানটা গাইছেন কেন? নমস্কার, আমার নাম সঞ্জিতা। আমার একটি গ্রুপ আছে, গ্রুপটির নাম সবার পথ। এই গ্রুপে আমি গত 7 বছরের বেশি সময় ধরে কাজ করছি এবং একটি বিষয় নিয়ে আমি এই গ্রুপে কাজ করি। সেই বিষয়টি হলো নারীদের উপরে যে নির্যাতন, তার বিরুদ্ধে কথা বলা। আসলে এই বিষয়টিতে কাজ করতে করতে আমরা যেটা খোঁজার চেষ্টা করি সেটা হলো যে প্রতিদিনের জীবনে আমাদের যাপনের মধ্যে কোথাও না কোথাও মেয়েরা ঠিক যেন সমানভাবে নেই, অবস্থানটা যেন সমানভাবে নেই। সেটা যে কোনো ক্ষেত্রে, বাড়িতে একেবারে গৃহধর্মে হতে পারে, অফিসে, রাস্তায়, বাসে, ট্রামে। এই ধারণা থেকে আসলে একটি নাটকে কাজ করতে করতে আমার মনে হয়েছিল যে এরকম বিষয়টা নিয়ে যে কাজ হচ্ছে, তার উপস্থিত যে দর্শক, সেখানে উপস্থিত যে দর্শক মণ্ডলী, তার বাইরে যে একটা বিশাল জনসমুদ্র রয়ে গেল, যারা হয়তো এই হল অবধি এসে পৌঁছতে পারছেন না, তাদের কাছেও সমানভাবে এই কথাগুলো বলা দরকার। এবং সেই সময়ে একটা খুব বিচ্ছিরি ঘটনা ঘটছিল, খবরের কাগজে রোজ সেইটা নিয়ে আলোচনা হচ্ছিল। বর্ধমানের ওদিকে একটি গৃহবধূ ধর্ষিত, সে পড়ে আছে মৃত, তার 5-6 বছরের একটি মেয়ে তার দিকে, সেই মায়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সেই দৃশ্যগুলো খবরের কাগজে আসছিল, ফেসবুকেও আসছিল। সেই সময় খুব ছটফটানি থেকে এই কাজটা আমরা কয়েকজন মিলে শুরু করেছিলাম। এবং এইটা আমাদের বিশ্বাস যে আমরা যদি কোনো একটি বিষয়ে ফোকাসড হয়ে অনেকদিন ধরে কাজ না করি, তাহলে সেই বিষয়ের গোড়া অবধি পৌঁছানো যায় না। আমরা যে আমূল সমাজ পরিবর্তন করে ফেলবো বা কালকে ঘুম থেকে উঠে দেখবো যে মেয়েরা সমান অধিকার পাচ্ছে বা তারা মাথা তুলে কথা বলছে, মুখ খুলে কথা বলছে, এমনটা নয়। কিন্তু আমরা যদি প্রতিদিন চর্চার মধ্যে থাকি, প্রতিদিন যদি এটা নিয়ে ক্রমাগত কথা বলতে থাকি, তাহলে কোথাও আমার নিজস্ব একটা বোধ তৈরি হবে, একটা যাপন তৈরি হবে, যেই যাপনটা পরবর্তী প্রজন্মকে কোথাও একটা সাহায্য করবে। সেই ধারণা থেকেই আমার প্রধানত এই একটি বিষয় নিয়ে কাজ করার ইচ্ছে ছিল এবং আমার দলের
যারা আছেন প্রত্যেকে এটাতে বিশ্বাস করেন যে আমরা ক্রমাগত একই বিষয় নিয়ে যদি হ্যামার করতে থাকি, যদি হাতুড়িটা চালাতে থাকি, তাহলে একদিন এই দেয়ালটা ভেঙে যাবে। এই কারণেই কিন্তু সবার পথ দলটি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলে না। তার মানেই আমরা এটা মনে করি না যে অন্য কোনো বিষয়ের কোনো প্রয়োজন নেই, কথা বলার কোনো দরকারই নেই, এটা একেবারেই নয়। কিন্তু আমাদের বিষয় আমরা নারী মুক্তি নিয়ে কথা বলবো। যদিও এই কলকাতা শহরে বসে আমার সমবয়সী অনেক বন্ধুদের এটা মনে হয় যে এটা একটা ক্লিশে সাবজেক্ট মাইন্ডেড, এই শব্দটার প্রতি মন দিতে হবে, ক্লিশে সাবজেক্ট। কারণ আমরা তো বুঝতেই পারি না আসলে বিষয়টা হচ্ছে যে আমরা কোথাও একটা প্রতিদিন এটা ফেস করতে করতে না আমরা ভুলেই গেছি যে আমাদের অধিকার কি, আমরা কতটা বাঁচতে পারি, কতটা আমাদের বাঁচা উচিত, কতটা আমাদের পাওয়া উচিত। আমরা অভ্যেসেই নিয়ে চলে এসেছি যে যা হচ্ছে ঠিকই তো, যাবার কি। কিন্তু তারাই আবার হয়তো এখন অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলছেন, কাজ করছেন, যেটা কোথাও একটা আমার মনে হয় যে সবার পথের এই যে যাপন, এই এত বছরের প্রত্যেকটা দিন আমরা এখান থেকে বেরোই না একেবারে, আমাদেরই কোথাও একটা খুব আনন্দের বিষয় যে আমরা তো স্ট্রিটে কাজ করি, আমার দলটা প্রধানত আমরা রাস্তায় কাজ করি। রাস্তায় কাজ করলে যে মজার বিষয়টা হয় সেটা হচ্ছে যে আপামর মানুষের কাছে পৌঁছানো যায়। আমাদের সমাজের এই যে দাবিয়ে দেওয়া একটা শ্রেণী বিভাজন, তার বাইরে গিয়ে সব মানুষ একসাথে দাঁড়িয়ে আমাদের কাজটা দেখেন, আমাদের কথা শোনেন। আমরা নাটক করি তার কারণ হচ্ছে এটা লোক জমানোর সব থেকে সহজ উপায়। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটে কথা বলি, আমার দলের আরো কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটে কথা বলে, সেটা হয়তো ততটা মন দিয়ে কেউ শুনবে না। কিন্তু যখনই আমরা একটা পারফরমেন্স করছি, কেউ একজন ছবি আঁকছে, কেউ গান করছে, কেউ নাচছে, কেউ একদম সাংঘাতিক বডি মুভমেন্ট করছে, তার প্রত্যেকটাই বিষয় কিন্তু এই একই, তখনই মানুষ দাঁড়িয়ে যায়, দেখি তো কি হচ্ছে। এই যখনই দাঁড়িয়ে যাচ্ছেন অফিস ফেরত কেউ, একজন গৃহবধূ, একজন সবজি বিক্রেতা, একজন অধ্যাপক, একজন ডাক্তার, সকলে দাঁড়িয়ে যাচ্ছেন তখনই সকলে একসাথে আমাদের এই কাজটা দেখছেন। এবং আমরা তো মানুষকে ইনভলভ করে নিয়ে কাজ করি, মানুষকে দিয়ে কথা বলাই, উস্কে দিই, বদমাইশি করি অনেক রকমের, ফলে তাদের ভেতর থেকে কথা বেরিয়ে আসে অনেক। সেইগুলো আমাদেরকেই, আমরা যারা দলের সাথে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, প্রতিদিন যারা এই কাজটা করছি, আমাদেরকেই কোথাও একটা প্রতিদিন একটু একটু করে প্রাণিত করে, আমাদেরকে একটু একটু করে বাঁচিয়ে তোলে, জাগিয়ে রাখে। এবং আমরা প্রতিদিন শিখি। আমরা যখনই একটা এরকম কোনো কথা বলি যেটা গতানুগতিকের মধ্যে নয়, তখনই সেইটা দেখেছি একটা তোলপাড় ফেলে, তর্ক বিতর্ক শুরু হয়ে যায় দর্শকের মধ্যে। তো তখনই আমরা বুঝতে পারি যে আমরা কোন পথে হাঁটছি, আমাদের পথটা ঠিক আছে কিনা, আমরা আলোচনা যেটা করছি সেটা সঠিক কিনা, আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা সঠিক কিনা। যখনই দেখি যে মানুষের মধ্যে দ্বিমত তৈরি হচ্ছে, তখনই আমরা বুঝতে পারি তার মানে আমরা ঠিক আছে। তো এইটাই প্রধান কারণ আমরা দলে একটি বিষয় নিয়ে কাজ করে যাওয়া, কারণ এই বিষয়টা নিয়ে এত কিছু বলার আছে, এত কিছু ভাবার আছে, এত কিছু জানার আছে। প্রধানত আমরা বলি যে নারী শরীর মানেই নারীর সমস্ত সম্মান তার যোনি দেশে নেই। এই যে মস্তিষ্কের মধ্যে আমাদের ঢুকিয়ে রাখা হয়েছে যে তোমার এই যে ধর্ষণ মানে হচ্ছে নারীর অপমান, এই কেন এটা নয়, নারীর অপমান নয়, এটা মানুষের অপমান, মানবিকতার অপমান, ধর্ষকের মায়ের অপমান। কারণ কোনো মা চায় না তার সন্তান কোনো নারী শরীরের উপরে অনধিকার চর্চা শুরু করে দিক, যাপন শুরু করে দিক, জোর জবর। ধর্ষণ কি ক্ষমতা, তুমি আমার চেয়ে দুর্বল দেখো, এটা তো কেউই চায় না। তা সত্ত্বেও এই ঘটনাগুলো ঘটে। তো এইটা আমরা বলি যে ধর্ষণ যদি ঘটেও, তাহলে সেইটাকে গলায় দড়ি দিয়ে জিতে নেওয়া যায় না। বেঁচে থেকে লড়ে, সবার সঙ্গে কথা বলে, শেষ অবধি দেখে, সেই মানুষটিকে শাস্তি দিয়ে, নিজের জীবনটা বেঁচে নিয়ে তারপরে
সেই বেঁচে নেওয়াটাই এর সঠিক যোগ্য উত্তর। তাই প্রাণের চেয়ে মূল্যবান আর কিছু নেই। একটি মেয়েকে আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা বোঝাই, তার বাবা মাকে বাড়িতে গিয়ে বলতে বলি যে মেয়েকে বলুন, আপনিও বিশ্বাস করতে শুরু করুন যে তোমার সমস্ত সম্মান, তোমার জীবন তোমার জনি দেশে নয়, তোমার প্রাণের চেয়ে মূল্যবান আর কিছু নেই। এই কথাগুলো যদি আমরা যখন শুরু করি কাজটা, তখন আমরা এভাবে বলতে পারতাম না। তখন আমরা বলতাম স্টপ রেপ, ধর্ষণ করো না। তারপরে যত দিন গেছে বুঝতে পেরেছি আবার কি, মানে কেন শুনবে ও আমার কথা, আমি কে? তার মা তাকে বোঝাতে পারেনি যে তুমি ধর্ষণ করো না, নারী শরীরে অযাচিতভাবে প্রবেশ করতে নেই, তারপরে তার অনুমতি না নিয়ে তার গায়ে হাত দিতে নেই, এইটা তাকে তার পরিবার সমাজ কেউ বোঝাতে পারেনি। আমরা কে? আমরা দাঁড়িয়ে বলবো স্টপ রেপ, সে এমনি স্টপ রেপ। এটা তো হাস্যকর বিষয়, এখন লাগে আমাদের হাস্যকর। তার চেয়ে বরং উল্টো দিকে যে মানুষটি দাঁড়িয়ে আছে তাকে বলি যে ডোন্ট বি রেপড, তোমার ধর্ষণ একটি দুর্যোগ, সেটা কেটে যায় এবং তোমাকেই সেটা দায়িত্ব নিতে হবে। কাজটা সহজ নয় কিন্তু অসম্ভব নয়। এটা যদি আমরা প্রতিদিন এই 7 বছর ধরে চর্চা না করতাম, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সবার পথের সাথে যুক্ত যেসব মেয়েরা আছে তাদেরকে কেউ কোনোদিন রেপ করতে পারবে না। বড় জোর হলে তাদের শরীরের ওপরে মানে অনেক কিছু করে ফেলতে পারে, কিন্তু তাদেরকে হারাতে পারবে না। তারা মাথা উঁচু করে এসে বলবে যে দিদি এরকম হয়েছে, বন্ধুদেরকে বলবে দেখ আমার সাথে এরকম হয়েছে, ঝাঁপিয়ে পড়বে। রাস্তাঘাটে ওরা মানে যার পর নাই প্রতিবাদ করে, রুখে দাঁড়ায়, না বলে। এইগুলো সব আমাদের যাপনের মধ্যে দিয়ে এসেছে, চর্চার মধ্যে দিয়ে এসেছে। সেটা যদি আমরা এক বছর একবার এই বিষয় নিয়ে, একবার ওই বিষয় নিয়ে, একবার ওই বিষয় নিয়ে কাজ করতাম, তাহলে বোধহয় এতটা শক্ত মনের, আমরা দৃঢ় মনের হতে পারতাম না। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমরা যেটা করছি সেটা যে একটা খুব মানে আকাশ কুসুম কল্পনা, এরকমটা নয়। এটা খুব স্বাভাবিক, কিন্তু আমরা করতে পারি না। তো এই স্বাভাবিকটাই তো আমাদের বাড়িতে শেখানো হয় না, ফলে আমাদের এভাবে শিখতে হয়। আমার থিয়েটারের শুরুটা খুব অদ্ভুত। আমি ছোটবেলা থেকে কোনোদিনই ভাবিনি যে আমি থিয়েটার করব। খুব জোর করে আমার দাদা আমাকে নাটকের গ্রুপে নিয়ে যেত। তো যাই হোক, তখন আমার বাড়িতে একটা চর্চা ছিলই। বাড়িতে আমার বাবার ডিরেকশনে পাড়াতে যেমন হয় পুজোর সময় ওগুলো অভিনয় করতাম। আমার বেশ তখন খুব ভালো লাগতো, কিন্তু ওইটা আমার মানে ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল আমি গান করব। আমার খুব গান গাইতে ভালো লাগতো, আমি নাচ শিখতাম, কবিতা বলতাম। তো ওইগুলো আমি জানতাম যে স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে কিছু করতে হয়, স্টেজে যে নড়াচড়া করা যায় বা আমার দ্বারা কোনোদিন হবে সেইটা আমি মজার কথা কোনোদিন ভাবিনি, কোনোদিন সেভাবে ভাবা হয়নি। তারপরে দাদা যখন নিয়ে আসতো ওই সুদূর একটি দেশমুখা নামক গ্রাম থেকে খুব কষ্ট করে আসতাম, আর দাদার উপরে খুব রেগে যেতাম। তখন আমার দাদা মনসীশ বন্দ্যোপাধ্যায়, সে আমার নাটকের শিক্ষক, আমার আদর্শ, আমার অনেকটাই আর কি, সবটাই সে। তো যাই হোক, সেখান থেকে শুরু। তারপরে দাদার কাছে পুরোটাই শিক্ষা, আমার চরিত্র অভিনয় করা বা যা কিছু যতটুকু পারি না পারি সবটাই। তারপরে চাকরি বাকরি করি যখন, আমি মাস্টার্স করেছি ইংরেজিতে, তারপরে MBA করি, কর্পোরেট চাকরি করতাম। কর্পোরেট জবেতে খুব ইচ্ছে ছিল যে খুব একটা বিশেষ কিছু করব, সেগুলো করেওছি। তারপরে সেগুলো করতে করতে আমার মনে হচ্ছিল যে আমি ঠিক এইটা মানে আমার ভালো লাগছে না, ঠিক আমার কি যেন একটা নেই, কি যেন একটা করা হচ্ছে না পুরোপুরি। তো সেইখান থেকে তারপরে আমি গান যখন গাই, আমি বুঝতে পারতাম যে আমি গান গাইতে পারি, সবাই আমার গান শুনতে ভালোবাসে, আমার তো অসম্ভব ভালো লাগে গান গাইতে। কিন্তু এই যে আমার মানে আমি অনেক কিছু করতে চাইছি, সেইটা আমি আমার গানেতে করতে পারতাম না। আমি খুব লিমিটেড, খুব সীমিত সেইখানে আমার। সেটা ছোটবেলা থেকে শেখার খুব একটা বেশি সুযোগ পাইনি। খুব গ্রামে থাকার একটা সুবিধেও আছে, আবার অসুবিধেও আছে। সুবিধেটা হচ্ছে যে খুব নির্জনে, খুব সুন্দরভাবে নিভৃতে আমার বাবা মা দাদা দিদিরা সবাই মিলে আমাকে খুব মন দিয়ে বড় করতে পেরেছে আর কি। বড় করা ইন দ্য সেন্স, বড় হয়েছি তো বলবো না, কিন্তু তৈরি করা, যেটা থিয়েটার করতে গেলে খুব লাগে শারীরিকভাবে, মানসিকভাবে,
তার বাচনভঙ্গি, তার কথা বলা, মানুষের সাথে সংযোগ, যোগাযোগ, রাজনৈতিক বোধ বুদ্ধি, গলার চর্চা, ভীষণ ক্ষমতা, শক্তি আর কি, খুব পরিশ্রম করার ক্ষমতা, এই সবগুলো আমার গ্রামের মাটিতে, গ্রামের বাড়ির মাটিতে ধীরে ধীরে একটু একটু করে আমার বাবা মা, আমার দাদা দিদিরা সবাই মিলে তৈরি করেছিল। ফলে আমি যখন থিয়েটার করতে শুরু করি, যখন ভাবলাম যে আমি থিয়েটার করব, তখন সেই সমস্ত শিক্ষা আমার খুব কাজে লাগে। আমাকে অনেকেই বলেন যে, আমি শুনেছি আর কি আলোচনার মধ্যে বন্ধু বান্ধবরা কোনো সময় বলেছে যে আমি খুব হঠাৎ করে নাম করে ফেলেছি আর কি। তো নাম করে ফেলেছি ইন দ্য সেন্স আমার একটা দুটো নাটক মানুষ পছন্দ করেছে, তো সেই জন্য আমার নামটা এখন কিছু মানুষজন জানে যারা ব্যক্তিগতভাবে আমাকে ভালোবাসে। আমি বলবো না যে আমি কাজের মাধ্যমে খুব বেশি কিছু পরিচিতি পেয়েছি, এটা নয়, কিন্তু কয়েকজন আমাকে যে খুব ভালোবাসে, চেনে, এই এমন যে এখন কথা বলছি, এগুলো তারাই দেখবে যারা আমাকে খুব ভালোবাসেন। তো সেই যে কিছু মানুষ আমাকে ভালোবাসেন, সেইটাও কিন্তু থিয়েটার করি বলে। এই যে কিভাবে মানুষকে আপন করে নিতে হবে, মানুষের কাছে থাকতে হবে, মাটিতে পা রাখতে হবে, এই সমস্ত কিছুই আমার মনে হয় যে একজন অভিনেতার শিক্ষা এবং এগুলো প্রয়োজন পড়ে, একটা চরিত্র নির্মাণ করতে গেলে এগুলো প্রয়োজন পড়ে। তো যাই হোক, আসলে সেইটা নয় যেটা আমি বলছিলাম যে হঠাৎ করে আমাকে মানুষজন চিনে ফেলেছে, হঠাৎ করে থিয়েটারে অভিনয় করা যায় না, তার জন্যে একটা দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয়, যেটা কোথাও আমি আজকাল লক্ষ্য করি, আমার খুব দুঃখ লাগে যে সেই চর্চাটা না করেই আমরা ভাবি যে আমরা খুব বড় বড় চরিত্রে অভিনয় করব, আমার সাথে মানে অন্যায় করা হচ্ছে, আমি থাকতে কেন অন্য কারোকে দিয়ে অভিনয় করানো হচ্ছে, এইসব আমরা অনেক কিছু ভাবি। সবসময় যে সেটা সত্যি নয় এমনটা বলবো না, কিন্তু যতটা মন দিয়ে তৈরি হওয়া দরকার সেইটাও তো অনেক সময় হয় না। যাই হোক, আমার সেইটা বলার উদ্দেশ্য নয়, বলবো না, অবশ্যই বলার উদ্দেশ্য, সেটা আমি বলতে চাই, খুব জোর গলাতেই বলতে চাই যে অনেকেই আছেন যারা খুব বেশি তৈরি না হয়েই, বিন্দুমাত্র মানে আফসোস নেই তার জন্যে, তারা ভাবেন যে আমরা খুব মানে থিয়েটার করবো, সেইটা হয় না। এই আমার নিভৃতে তৈরি হওয়া, যে শহর থেকে অনেকটা দূরে, কোনো রকমের কোনো এর মধ্যে না গিয়ে, জটিলতার মধ্যে না গিয়ে, একটু করে প্রতিদিনের যে অনুশীলন, সেইটা আমাকে খুব কাজে লাগিয়েছে। এবং সেইটাই আমি বলবো যে আমার আসল থিয়েটার যাত্রা ওইখান থেকে। যখন আমি সকাল সন্ধ্যে সারেগামাপা রেওয়াজ করছি, নাচের প্র্যাকটিস করছি, কিভাবে উচ্চারণ স্পষ্ট শুদ্ধ করতে হবে, মানুষ যাতে বুঝতে পারে এরকমভাবে কথা বলতে হবে। আমার বাড়িতে যেমন আমার বাবা যদি যা হোক করে একটা কিছু বলে দিতাম, যেমন হয় না মানে কলোকুয়াল যেটাকে আমরা বলি, মানে চলতে যা একটা বলে দিলাম আর কি, তো সেটা যদি করতাম, আমার বাবা ভীষণ রেগে যেতেন। আমার বাবা বলতেন যে শব্দ ব্রহ্ম, ওরকমভাবে ছুঁড়ে ফেলতেন, যত্ন করে কথা বলতে হয়। এই যত্ন করে কথা বলাটা আমাদের প্রত্যেকের একটা অভ্যেস, সেইটা আমাদের কাজে লাগে, আমার থিয়েটার যাপনে কাজে লাগে। তারপর যাই হোক, তারপরে কলকাতায় আসি, আমি আবার চাকরি সূত্রে অনেক দিন থিয়েটার করি না। তারপরে আবার রঙ্গকর্মীতে একটা ওয়ার্কশপ করতে যাই, গোপালের মনোজ নায়ার একটা ওয়ার্কশপ করে না, আমি হঠাৎ করে সেখানে গিয়ে জুটে যাই বলতে গেলে, সেইটা আমার খুব কাজে লাগে। আমি রঙ্গকর্মীতে কাজ করা শুরু করি। উষা মা আমাকে একদিন ভালো করে বোঝালেন যে তোর থিয়েটার করা উচিত এবং শুধুই থিয়েটার করা উচিত। সেই যে বোঝানোটা আজকে এরকম একটা সময় মানুষটা চলে গেছে যে যখন আমি আর থিয়েটার করতে পারছি না, যখন আমার সাথে মঞ্চের অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেল, সেই সময় মানুষটা আর নেই। কিন্তু তখন আমার সাথে তার সাথে কথা হয়েছিল যখন আমি মঞ্চে ফেরার জন্য ছটফট করছিলাম, কিন্তু আমি জানি না আমি কি করব। তখন উনি আমাকে একদিন বুঝিয়েছিলেন যে তুই যদি দিন রাত থিয়েটার করিস, অভিনয় করিস, থিয়েটারে নানা কাজকর্ম করিস, তাহলে তোর নিজের প্রতি জাস্টিস করা হবে। না হলে তুই একটা বয়সের পরে গিয়ে সবাইকে দোষ দিবি যে আমি তোমার অভিনয় করতে চাইতাম, আমাকে কিছু করতে দাওনি তোমরা, সবার উপরে রাগ হবে, পৃথিবীর উপরে রাগ হবে। তার চেয়ে তুই এই ইচ্ছেটা পূরণ করে দেখ, আমার মনে হয় যে তোর ভালো হবে। এখন আমি বুঝতে পারি, এত বছর পরে আমি বুঝতে পারি যে আমার ভালো হয়েছে। অ্যাটলিস্ট আমি যখন আমার নিজের ভালো করতে পেরেছি, তখনই তো আমি অন্যের ভালো করার কথা একটু হলেও ভাবতে
করতে পারবো। আমার কাছে একটা খুব আবেগের জায়গা আমার এই নাট্য যাপনটা। আমি খুব নিজে ব্যক্তিগতভাবে খুব আবেগপ্রবণ মানুষ। থিয়েটার আমার কাছে খুব আবেগের জায়গা। সেইটা দীর্ঘ পথ চলা হয়তো কলকাতার মঞ্চে নেই, কিন্তু আমার জন্মের পর থেকেই আমার থিয়েটার যাপন শুরু। বেশ কিছু নাটকে অভিনয় করেছি, বেশ কিছু নাটক মানুষ পছন্দ করেছেন। আমার কাছে মানুষের পছন্দ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি খুব বিষয়টাতে খুব গুরুত্ব দিই। অনেক গুণী মানুষের সাথে আমি কাজ করতে পেরেছি, এবং সেগুলো সবই করতে পেরেছি যখন আমি সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র থিয়েটার করতে শুরু করেছি। তখন আমি চরিত্র নির্মাণ কি করে করি, এইটা আমার খুব একটা ব্যক্তিগত জায়গা, যেটা হয়তো আমি ঠিক বলে প্রকাশ করতে পারবো না, বোঝাতে পারবো না। আর বললেও আমার মনে হয় না সেটা কারোর খুব বেশি কাজে লাগবে, কারণ চরিত্র নির্মাণ বিষয়টি একেবারেই একজন অভিনেতার প্রেম করার মতো ব্যাপার। মানে সে তার প্রেমিকের সঙ্গে বা প্রেমিকার সাথে যেভাবে প্রেম করে, তার যেমন কোনো কি বলবো পথ নির্দেশ করে দেওয়া যায় না, সেইটাও কিছুটা সেরকম কিছুটা। তবে অবশ্যই একটা নির্মাণ পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা বলার পক্ষে আমার মনে হয় যে আমি খুব সাধারণ একজন মানুষ। এত কম অভিজ্ঞতা নিয়ে সেই বিষয়ে বলাটা খুব লজ্জার ব্যাপার আর কি আমার কাছে। তবুও আমি বলি যে আমি যখন স্ক্রিপ্টটা পাই তখন আমি চরিত্রটার সাথে একা একা কথা বলি। সঞ্জিতা প্রচুর কথা বলে বলে তার মস্তিষ্কটা প্রথমে বোঝার চেষ্টা করি, তার দর্শনটা বোঝার চেষ্টা করি, তার কত বয়স, সে কীভাবে হাঁটের চেয়েও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সে যখন চুপ করে থাকে, সে যখন একা থাকে তখন সে কি ভাবে, তার ভাবনাটা কি। এই ভাবনার জায়গাটা আমার নিজেরও খুব একটা মজার জায়গা। আমি খুব পছন্দ করি একা একা বিভিন্ন আকাশ কুসুম ভাবতে। আমার চরিত্রে যদি কেউ কোনোদিন অভিনয় করে সেও আর কি খুব বিপদে পড়বে, কারণ আমিও প্রচুর ভাবি। আমার ভাবনাটার জায়গাটা না ধরা গেলে আমার চরিত্রে অভিনয় করা খুব মুশকিল হবে। সেই রকমই আমি মনে করি যে কোনো মানুষের চরিত্রে অভিনয় করতে গেলেই তার ভাবনার জায়গাটা, তার দর্শনের জায়গাটা আমি বোঝার চেষ্টা করি। সেইটা যখনই বুঝি তখনই সে কীভাবে হাঁটে, কীভাবে চলে, সে কেমনভাবে কথা বলে, সেগুলো আমার সব স্বপ্নের মতো আস্তে আস্তে চোখের সামনে ভাসতে লাগে। আমার কাছে যিনি নাটক লেখেন আমি তার সাহায্য বারবার করে নিই, যদি তিনি সেটা আমাকে অ্যালাউ করেন। অনেক ক্ষেত্রেই দেখেছি খুব একটা বেশি পাওয়া যায় না, কিন্তু এই বিষয়ে আমার কাছে খুব স্মরণীয় একজন মানুষ, একজন প্রণম্য মানুষ হচ্ছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। তার আমি অনেকগুলো নাটকে কাজ করেছি এবং কাজ করতে ভালো লেগেছে। তার কারণ হচ্ছে তিনি চরিত্রের জন্যে আমি যখনই তার কাছে পাঠ নিতে যাই, তিনি ভীষণভাবে আমাকে সাহায্য করেন, ভীষণভাবে। কিভাবে যে তিনি আমাকে বোঝাবেন ওই বিষয়টা কেমন, সে মানুষটা কেমন, সেটা খুব সাহায্য করেন। অবশ্যই যেটা বলতেই হবে সেটা হচ্ছে যে যিনি পরিচালক আছেন, যিনি আপনাকে নির্দেশ দিচ্ছেন, তার কথা মন দিয়ে খুঁটিয়ে শোনা, তিনি কেমনভাবে মঞ্চে মানুষটিকে দেখতে চাইছেন সেটা বোঝার চেষ্টা করা। ডুব দিতে হয় একেবারে পরিচালকের ভাবনার মধ্যে, একেবারে ডুব দিতে হয়। ডুব দিয়ে তারপরে ভাবনা শুরু করতে হয় চরিত্রটিকে নিয়ে। এই সব কিছু ভাবে আমার চরিত্র নির্মাণ বিষয়টি আমার কাছে ভীষণ মস্তিষ্ক প্রসূত, খুবই মস্তিষ্ক প্রসূত। তার সেই চরিত্রের মুহূর্তে মুহূর্তে যে রাজনীতি নাটকে সেটা বোঝার চেষ্টা করি, তার যে আদর্শ, তার যে চাওয়া, তার যে না চাওয়া, সেটা সে একবারও চাইছে না, বা পছন্দ অপছন্দ, এগুলোকে নিয়ে আমি একদম দুমড়ে মুচড়ে এগুলোকে নিয়ে ভেবে তারপরে নিজেকে একজন অভিনেতা হিসেবে নিজেকে খুব নিউট্রাল জায়গাতে রাখতে হয়, কোথাও আটকে গেলে চলে না। আমি হয়তো এরকম একটা, যেমন আমি বিল্লমঙ্গল করতে গিয়ে আমি দেখেছি যে পাগলিনী চরিত্রে আমি যখন অভিনয় করি,
প্রথম মঞ্চায়ন অবধি আমি চরিত্রটার কাছাকাছিই পৌঁছতে পারি, কারণ আমি ভাবনায় আটকে ছিলাম। আমি তার স্পিরিচুয়াল দিকটা ধরতেই পারছিলাম না। কিন্তু যখন আমি সেইখান থেকে বেরিয়ে এলাম, সেই বেরিয়ে আসাটা ভীষণ জরুরি। এটা আমাকে বাবান খুব বেশিভাবে, বাবানের সাথে কাজ করতে গিয়েও আমি খুব বেশিভাবে এটা শিখেছি। শুভদিন আন্ডারস্ট্যান্ডিং ম্যাকবেথ করতে গিয়ে যে বারবার করে ও আমাকে বলবো যে আটকে থাকিস না, তুই আটকে যাচ্ছিস। ওইটা নিয়ে ওর সাথে আমার সবসময় ঝামেলা ছিল, তুই অন্য দিক থেকে ভাবতে পারছিস না। এটা একটা অভিনেতার খুব বড় সমস্যা, আমরা একটা দিকে ভাবতে শুরু করি আর ওই দিকেই ভাবতে থাকি, অন্য যে দিক থাকতে পারে এইটা আমরা ভাবতেই পারি না। তো সেই অন্য দিক থেকে ভাবাটা খুব গুরুত্ব, বিভিন্ন দিক থেকে একটা চরিত্রকে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে তোমার অভিনেতার যদি সেই দক্ষতা থাকে, তার যদি কণ্ঠ থেকে শারীরিক বিভঙ্গ বা তার ভাবনা চিন্তা সবকিছু যদি স্বচ্ছ এবং স্পষ্ট থাকে, তাহলে সেই চরিত্রের মধ্যে সে নিজেকে ডুবিয়ে দিতে পারে, এইটা আমার বিশ্বাস। নাটক বাছার ক্ষেত্রে যেটা আমার ভেতরে খুব বেশি করে কাজ করে, সেটা হচ্ছে যে আমার যে রাজনৈতিক বোধ, সেই রাজনৈতিক বোধের উল্টো দিকে গিয়ে আমাকে কোনো কথা বলতে বললে আমি সেই চরিত্রে অভিনয় করব। রাজনৈতিক বোধ বলতে অবশ্যই এটা বলার কোনো প্রয়োজনই নেই, এটা সকলেই জানেন যারা দেখবেন। টিএমসি, বিজেপি বা সিপিআই, এই ধরনের কোনো রাজনৈতিক বোধের কথা আমি বলছি না। কিন্তু আমার বিশ্বাস, আমার দেখা এটাই, আমার অবজারভেশন এটাই যে কোনো মানুষ পৃথিবীতে কোনো মানুষ রাজনীতির ঊর্ধ্বে ভাবতে পারেন না, বাইরে যেতেই পারেন। অসম্ভব ভাবা, এটা একেবারে অসম্ভব ব্যাপার। সকালবেলা ঘুম থেকে উঠেই থেকেই আমরা রাজনৈতিক কাজ মানে জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা জিনিস রাষ্ট্র তার দাম নির্ধারণ করে দেয়, সুতরাং এর বাইরে আমরা তো যেতে পারি না। আমরা যতই মুখে বলি যে আমি একটি অরাজনৈতিক মানুষ, এটি একটি অত্যন্ত নিজেকে নিজে দেওয়া গালাগালি বলে আমার মনে হয়। এটি একটি খুব স্পষ্ট কথা, এটি একটি অশিক্ষার প্রয়োজন, মানে না ভাবার প্রতিফলন। আমরা যে একটুও ভাবতে পছন্দ করি না, এটা তার আমার খুব কষ্ট হয় আসলে ব্যক্তিগতভাবে। যখন কোনো মানুষ বলেন যে আমি রাজনীতি পছন্দ করি না, আমার খুব রাগ হয়, আমি ভীষণ রেগে যাই। কেন করো না তুমি রাজনীতি পছন্দ করো না বলেই তো তার সাফার ভুগতে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকেও তা নিয়ে ভাবতে হবে। রাজনীতি পছন্দ করি না, আমি ভাববো না, হাতটা গিয়ে ভোট দিয়ে দেবে বলেই তো আমাদের অবস্থা খুব একটা ভালো নয়। যাই হোক, আমার সেগুলো নিয়ে বলতে খুব একটা অসুবিধে হয় না। আমি সব জায়গাতে এগুলো বলে বেড়াই বলে আমাকে অনেকেই অপছন্দ করেন, আমার তাতে কিছু যায় আসে না। আমার জীবনটা খুব স্বচ্ছ, আমার একটা রাজনৈতিক বোধ আছে। তুমি যদি আমাকে কোনো নাটকে বলতে বলো যে শাখা সিঁদুর পরে রাস্তায় বেরোলে ছেলেরা তোমাকে ইফটিজ করবে না, টিটকিরি দেবে না বা অপমান করবে না, অতএব তুমি শাখা সিঁদুর পরে বেরো, এরকম যদি কোনো নাটকের সংলাপ থাকে আমি সেটা বলবো না। যদি সেইটা আসলে ওই সত্যটাকে চাপা দেবার জন্য, ওই সত্যটাকে রিজেক্ট করার জন্য না বলা হয়। তুমি আমাকে সংলাপে কিছু একটা যদি বলে দাও যেটা সমাজের ওপরে, প্রতিদিনের যাপনের ওপরে প্রভাব ফেলবে, ভাবনার ওপরে, ভাবনাকে আমাদের পিছিয়ে দেবে, আবার টেনে ঘরে ঢুকিয়ে দেবে, সেই ভাবনার কথা বলতে বলে আমি বলি না, আমি সেই চরিত্রে অভিনয় করি না। এ নিয়ে আমার সাথে প্রচুর মানুষের সমস্যা হয়েছে। আমি যাই হোক, আমার সেটা প্রত্যেকটা মানুষের তো ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার অধিকার আছে। আমি সেই অধিকারটা যথাযথভাবে আমার এই পেশার ক্ষেত্রে কাজে লাগাই। আমার শরীর নিয়ে কোনো জড়তা নেই, কোনো রকমের আমার ভনিতা করার কোনো জায়গা নেই। আমি একেবারে শরীরের ঊর্ধ্বে, তার কারণ আমার সবার পথে 7 বছর ধরে কাজ করা। আমি এটুকু বুঝেছি যে নারী শরীর আলাদা কিছু বিষয় নয়, একদম কিচ্ছু বিষয় নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ প্রকৃতির একটি অঙ্গ, কিন্তু তুমি যদি আমাকে আমার শরীরটাকে বেচার জন্য ব্যবহার করো, তখন আমি অবশ্যই আপত্তি করব না, এবং কেউ করতে চাইলে তাকে আমার সামনে এলে আমি বাধাও দেবো। তো এই যে নারী শরীর বেচার যে একটা বিক্রি করে পয়সা রোজগারের যে প্রবণতা দিনের পর দিন, যুগের পর যুগ চলে আসছে, আমি সেটা ভীষণভাবে ডিসঅ্যাগ্রি করি ওই সিস্টেমটার সঙ্গে, এবং আমি সেরকম ধরনের চরিত্র অভিনয় করবো না, কোনোদিনও জীবনে করবো না। যে চরিত্র আমাকে আবার মেয়েদেরকে সেই খোলা আকাশের নিচ থেকে সরিয়ে ভেতরে ঢুকিয়ে দেবার কথা বলবে, আমি সেরকম চরিত্র অভিনয় করব না। যে চরিত্র আমাকে শ্রেণী বিভাজন শেখাবে,
বা তাদের হয়ে শ্রেণী বিভাজনের পক্ষে কথা বলতে বলবে, আমি সেই চরিত্রে অভিনয় করব না। সাম্প্রদায়িক চরিত্রে আমাকে অভিনয় করতে বললে আমি অভিনয় করব না। আমি সেই রকমই চরিত্রে অভিনয় করব যেই চরিত্র আমাকে বাঁচার জন্যে সাহায্য করবে, মানুষ হয়ে উঠতে সাহায্য করবে, আমাকে দিনের শেষে আয়নার সামনে দাঁড়ালে আমাকে যেন সুন্দর লাগে। আমার এইটি একমাত্র দাবি। আমি যদি নিজের মনে কোনো রকমের কলুষতা রাখি, নিজের কাজের মধ্যে কোনো রকমের এরকম কিছু বলে ফেলি, করে ফেলি সচেতনভাবে, যা কি বলবো, যা আমাকে আবার সেই কোথাও একটা পিছন দিকে ঠেলে দেবে, আমার খুব কষ্ট হবে সেরকম চরিত্র অভিনয় করতে। আমি চেষ্টা করি এইগুলো দেখে। এতদিনে মানুষ বুঝেই গেছেন যে সঞ্জিতাকে দিয়ে কোনগুলো করানো যাবে। আর আমার ভীষণভাবে প্রেমের চরিত্র মানে অভিনয় করতে ভালো লাগে। আমি প্রেম খুব খুব পছন্দ করি। যে কোনো ভালোবাসার গল্পে আমার অভিনয় করতে খুব ভালো লাগে। ভালোবাসার চরিত্রের সংলাপ বলতে আমার খুব ভালো লাগে। আমার বিশ্বাস প্রেম এবং বিপ্লব এই দুটো থেকে যদি আমি সরে যাই, তাহলে আমার বাঁচা এবং না বাঁচা দুটোই সমান। থিয়েটারকে একেবারে পেশা হিসেবে, প্রফেশন হিসেবে নেওয়া যায় কিনা এই ব্যাপারে আমি ভীষণ সদর্থক। কারণ আমাদের সময়ে অনেকেই আছেন যারা শুধুমাত্র থিয়েটার করেন। আমি ব্যক্তিগতভাবে নিজেও তাই। বিভিন্ন দলে কাজ করি। ফ্রিল্যান্সিং একটা অত্যন্ত ভালো সুযোগ। নিজেকে ভীষণভাবে যোগ্য তৈরি করে প্রতিদিন শেখার সুযোগ, শিখতে হবে এই মানসিকতা মাথায় রেখে যদি বিভিন্ন দলে কাজ করা যায়, তাহলে সেইটা একটা খুব সুন্দর আনন্দের পেশা হতে পারে। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে যে মানুষটার কথা এই মুহূর্তে মনে হচ্ছে আমার খুব ভালো একজন বন্ধু, সে হচ্ছে ঋতুপর্ণা। এলা দিদি নাটকটা যে সারা ভারতবর্ষের বাইরে অভিনয় করে সারা জাগিয়ে দিয়েছে। পরে সাবিত্রীবাই ফুলে নিয়ে এসে এখন কাজ করছে। কি আছে, ও কি করে? কিছু না, ও শুধু অভিনয় করে এবং দারুণভাবে একটা প্রযোজনা তৈরি করেছে। যেখানে যায় সেখানে মানুষকে একদম মুগ্ধ করে দিয়ে আসে। তো মানুষের ভরসায় থিয়েটার করে, তো থিয়েটারটাকেই পেশা হিসেবে নিয়েছে। তো আমার মনে হয় যে আমাদের দেশে এই সময় দাঁড়িয়ে ঋতুপর্ণার মতো যারা কাজ করেছেন বা করছেন, সেই মানুষদেরকে নিয়ে আলোচনা বেশি করে করতে হবে। সরকারি অনুদান, ব্যক্তিগত অনুদান এইসব নিয়ে কথা বলার চেয়েও আমি আরেকটি প্রশ্নের উত্তর একসাথেই দিয়ে দিচ্ছি যে এরপরে থিয়েটার কেমন হবে। আমার মনে হয় যে এই মানুষগুলোর সাথে কথা বলা খুব দরকার, এই মানুষগুলোর কথা শোনার খুব দরকার। কিন্তু আমি এখনো পর্যন্ত কোথাও ঋতুপর্ণার কোনো বক্তব্য দেখিনি। ওকে বলতে বলুক সবাই যে ও কি রকম ভাবে দুজন মানুষ মিলে ওরা এই কাজটা সারা ভারতবর্ষের বাইরে করে বেরিয়েছে। আমার মনে হয় ওই মডেলটি আমাদের এখন আদর্শ মডেল। আমরা যদি নিতে পারি, সবার পক্ষে হয়তো সেইটা করা সম্ভব হবে না, কিন্তু যারা থিয়েটার করে টিকে থাকতে চাইছো, যেমন আমি ব্যক্তিগতভাবে শীতল পাটি বলে একটি নাটক তৈরি করে ফেলেছি, তৈরি করে প্রস্তুত করে ফেলেছি। আশিস গোস্বামী যার নাটকটা তৈরি করে দিয়েছেন বিভূতিভূষণের একটি গল্প অবলম্বনে। কৌশিক চট্টোপাধ্যায় আমাকে নিজে এসে একদিন সারাদিন বাড়িতে থেকে সেই নাটকটি তৈরি করে দিয়ে গেছেন। ওইটা একটা ওই ব্যাগের মধ্যে জিনিসপত্র নিয়ে আমি যে কোনো জায়গায় গিয়ে অভিনয় করতে পারবো। এই যে কোনো জায়গায় গিয়ে অভিনয় করতে পারবো এরকমভাবে প্রস্তুতি নেওয়াটা এখন আমার কাছে ভীষণ জরুরি বলে আমার মনে হচ্ছে। আর আমার মনে হচ্ছে যারা অন্য রকমের কাজ করে তাদের সাথে কথা বলাটা ভীষণ জরুরি, ভীষণ প্রয়োজন। তারা কিভাবে কাজ করে এসেছেন, নিজেদেরকে কিভাবে তৈরি করেছেন, মানুষের কাছে কিভাবে পৌঁছন। ঋতুপর্ণা হয়তো আমার মানে কি বলবো, খুব ব্যক্তিগত স্তরের বন্ধু নয়, আমি ওর সাথে গলা জড়িয়ে গল্প করিনি কোনোদিন, কিন্তু ও আমার মনের খুব কাছাকাছি একজন মানুষ। তার কারণ হচ্ছে যে আমি ভীষণ রেসপেক্ট করি ওর এই কাজটাকে, ভীষণ। আমি যখন বাংলাদেশের শো করতে যাই, ত্রিনয়নের আমার সঙ্গে পুরো টিম কেউ যায়নি, আমি একা গেছিলাম। কিভাবে ও সেই আলো করার জন্য এদিক থেকে ওদিক ছুটছে, কেন? তার কারণ পারছে কি করে? তার কারণ হচ্ছে যে ও এই যে বিপদগুলো, এই যে সম্ভাব্য
ডিফিকাল্টিসগুলো আসতে পারে অভিনয় করার সময়, এগুলোর সাথে ও পরিচিত, এত কাজ করেছে, এত শো করেছে ও, তো সেইভাবে নিজেকে তৈরি রেখেছে। তো ওদের দুজনের কথা আমি অবশ্যই বলবো, ওদের সাথে কথা বলা দরকার, ওই রকম ভাবে এখন আমাদের কাজ করতে হবে। বাকি হলগুলো খুললে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির পরে কিভাবে নাটক হবে সেইটা বলার পক্ষে আমি একদম যোগ্য মানুষ নই। সেটা নিয়ে কথা বলা মানে ভীষণভাবে শুধুমাত্র সংলাপ বলার মতো, শিখিয়ে দেওয়া সংলাপ বলার মতো হবে, আমি জানি না। কারণ যেদিকে পরিস্থিতি যাচ্ছে, এই যে আজকে 9 তারিখ থেকে আবার এখানে লকডাউন হয়ে গেল, করোনা সম্পর্কে এই যে একটা বিভৎস ভয় আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই ভয়টা ঢোকানোর জন্য রাষ্ট্র যতটা উদ্যোগী হয়েছে, ততটা উদ্যোগী তো বের করবার জন্য হবে না। থিয়েটার নিয়ে দেখুন না, কোনো রকমের কোনো ভাবনা চিন্তা আছে? এত হল বন্ধ হয়ে পড়ে আছে, কে ভাবছে যে পুরনো হল এত বন্ধ হয়ে গেছে? কে কবে ভেবেছে? হল বন্ধ না হলে থিয়েটার, হল না খুললে পুরনো থিয়েটার কি হবে, কিভাবে হবে, এগুলো ভেবে কি হবে? কিন্তু ভাবনার জায়গাতেই নেই। সুতরাং অল্টারনেটিভ পদ্ধতি খুঁজে বের করতে হবে অভিনয় করার। আমার খুব মন খারাপ লাগে, আমি এতগুলো নাটকে অভিনয় করি, এতগুলো চরিত্র আমার প্রতিদিন ঘরের মধ্যে ঘোরাফেরা করে, মঞ্চে ওঠার জন্য আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, তাদেরকে আমি কোনো কিছু বলতে পারি না, আমার কাছে কোনো কিছু নেই বলার, কেউ আমাকে কিছু বোঝাতে পারছেন না। যে সবাই বলছেন যে একটু অপেক্ষা কর, সব খুলে গেল, সব কিছু হচ্ছে, থিয়েটারকে বলবো যে আমরা একটু অপেক্ষা করি। যারা রয়েছেন এই বিষয়ে কথা বলার মতো, তারাই এখনো কিছু উপায় বের করতে পারেননি বলেই তো বলেন। আমি নিশ্চিত, আমি আমার যারা সিনিয়র তাদেরকে ভীষণ তাদের উপরে ভরসা করি, এটা আমার একটা জীবনের পাওয়া। আমি এত বড়দের সাথে থেকেছি, বড়দের মানে সিনিয়র মানুষদের সঙ্গে থেকেছি, শিখেছি প্রতিদিন কিভাবে তারা আমাকে তৈরি করেছেন, আমাকে সহ্য করেছেন, ভেঙে দুমড়ে মুচড়ে আমাকে প্রতিদিন একটু একটু করে তৈরি করেছেন। সেই সব মানুষগুলোর উপরে আমার অগাধ ভরসা। তারা এভাবে ঘরে বসে থাকার মানুষ নন, তারা কিন্তু বিন্দুমাত্র যদি উপায় থাকতো, কিছু যদি তাদের মাথায় আসতো, তারা কিছু বলতেন। কিন্তু তারাও নিজেরা অসহায়, তারা নিজেরা কিছু এখন বলতে পারছেন না। আমার সাথে যখনই কথা হয় তখনই আমি এটাই শুনি যে একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধর, তুই তো খুব সাহসী। আমি তো খুব আবেগপ্রবণ, কেঁদেই ফেলি কথা বলতে বলতে। ওপারেও তিনি চুপ করে থাকেন, তার মানে কি তারও কষ্ট হচ্ছে? এইটা তো মনে করার কোনো জায়গা নেই যে আমরা খুব কষ্ট পাচ্ছি আর সিনিয়র যারা আছেন তারা খুব মজা করছেন যে থিয়েটার তো বন্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে ব্যাপারটা। এরকম নয়। সকলে আমরা খুব কষ্ট পাচ্ছি কাজটা হচ্ছে না বলে, এবং সবাই হয়তো ভেতরে ভেতরে ছটফট করছেন আমার মতোই, কোনো উপায় পাওয়া যাচ্ছে না। তো একটু দেখি কিভাবে কি হয়। সেই চরিত্রগুলোর জন্য খুব মন খারাপ হয়। আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি ওই মঞ্চে অভিনয় করে, আমার তো কোনো শেষ নেই। আমি সেই নিয়ে গল্প বলা শুরু করলে তো রাত কাবার হয়ে যাবে। তো এই এতগুলো চরিত্র, এত মানুষের দোহল ভর্তি করা মানুষের প্রত্যেকটা দিনের কথা আমার মনে পড়ে। আমার খুব বেশি নাম নেই বলে, আমি সিরিয়াল সিনেমা করি না বলে প্রচারে খুব একটা বেশি আমার নাম ব্যবহার করা হয় না। আমি যখন একটু কলকাতার বাইরে শো করতে যাই, তো আমি কেউ নই, আমাকে চেনে না কেউ, কেনই বা মানুষ অবশ্যই আমি না, আমার এটা মানে অভিযোগ নয়। থিয়েটারে তো টিকিট বিক্রি করার জন্য মানুষ ওটা করে, টিকিটটা তো বিক্রি করতে হবে, মানুষ যাতে আসে সেই চেষ্টা করতে হবে অর্গানাইজারকে। আমি একদম সমর্থন করি, এটা আমার কোনো আফসোস নয় এটা। তো সেইখানে আমাকে কেউ চেনেন না, আমি যাই। আবার যখন শোটা শেষ হয় তখন যখন ওই অত মানুষ একসাথে এসে গ্রিন রুমে এত ভালোবাসা দিয়েছেন, সেগুলো তো সব খুব মিস করি, খুব মনে পড়ে, তাদের সবার কথা মনে পড়ে। আবার মনে হয় যে কবে ওরকমভাবে দিন নেই, ডেট দিতে পারছি না, ঝগড়া অশান্তি, সেগুলো যে আবার কবে হবে আমি জানি না, কিন্তু আমি চাই যে শুরু হোক। তো তার আগে আমি এই যে একক অভিনয়টি শুরু করেছি,
সেইটা নিয়ে আমি কাজ করতে চাই, যাতে অ্যাটলিস্ট অভিনেতা সঞ্জিতার যে মনের কষ্ট সেইটা একটুখানি হলেও উতরে যাওয়া যায়। এই সময় থিয়েটার অনুদান বা মানে সরকারি অনুদান বা ব্যক্তি অনুদান সম্পর্কে যে আমার যে মতবাদ, সেইটা নিয়ে কোনো সমস্যা নেই আমার। কারণ একটা সময় ছিল যে বিনোদন ব্যাপারটা শুধুমাত্র রাজা, তারপরে জমিদার, তাদের বাড়ির উঠোনে হতো। পরবর্তীকালে যখন বিনোদন সাধারণ মানুষের পর্যায়ে মধ্যে গেল, তখন থিয়েটারটা তো করতে হবে। আমি যদি ধরুন বললাম যে আমি সরকারি অনুদান নেব না, আমি ব্যক্তিগতভাবে কাজ করলাম, তো আমি তো নিজে আমি যদি কাজ করি তো আমাকে তো অনুদান দিতে হচ্ছে ওই কাজটার জন্য। আমার সেই অর্থটা আসছে কোথা থেকে? এই আমার কাছে যে দুটি টাকা আছে, সেই দুটি টাকা কি রাষ্ট্রের নয়? আবার রাষ্ট্রের যে টাকাটি আমি পাচ্ছি থিয়েটার করার জন্য, যে অনুদানটা আমি পাচ্ছি, সেটা কি আমার টাকা নয়? টাকাটা আসছে কোত্থেকে? মানুষের টাকা তো সেটা। এই যে আমরা এখন যেটা পরিস্থিতি, একটা অন্য বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা মানে সরকারি অনুদান নেওয়া বিষয়টাকে, এটা আমাদের নিজেদের দোষে, একেবারে নিজেদের দোষে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছি যেন মনে হয় আমরা ভিক্ষা নিচ্ছি। আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবো না, আমরা তেল দেব ভীষণভাবে, তোষামোদ করবো, অবশ্য না হলে পাওয়াও যায় না, এটাও ঠিক কথা। যে দলের মধ্যে সিঁধিয়ে না গেলে, পায়েটায় না ধরলে পাওয়া যায় না। আমি আমার অভিজ্ঞতার কথা আমি শেয়ার করছি না এখানে। আমি ব্যক্তি কেউ নই থিয়েটারে। আমি কে? আমি সামান্য একটা 5 বাড়িতে থিয়েটার করা মেয়ে, সেই অর্থে দেখতে গেলে আমার বলার যোগ্যতা কি? আমার কিসের অধিকার আমার? কিন্তু আমার একটা রাজনৈতিক বোধ আছে, আমার দেখা আছে। ধরুন আমি থিয়েটার করি না, আমি একজন সাধারণ মানুষ। সেই মানুষটি যখন যদি বলি, তাহলে আমরা এটা জানি, এটা লুকিয়ে লাভ নেই, অস্বীকার করে লাভ নেই, যে ভীষণভাবে এইসব চলে। আমি একটা জায়গায় পৌঁছবার পরে আমি অনেক কিছু বলতে পারি যে না এসব হয় না, এসব চলে না, অনেক কিছু, কিন্তু এইভাবেই চলে আসছে। এর জন্য আমরা দায়ী। সরকার থেকে যে মানে অনুদানটা দেওয়া হয়, ওটা তো ভিক্ষা দিচ্ছে না, ওটা তো শিল্পীর অধিকার। তাহলে তোমার সরকারি চাকরিও না করা উচিত, সরকারের টাকা তো ওটা। তুমি যদি বিরোধী রাজনীতি দল করো ধরো, তাহলে তুমি সেই সরকারের টাকা, সেই সরকারের চাকরি করো কেন? কেন করো? সেটা তো সরকার তোমাকে মাইনেটা দিচ্ছে। আবার অনেক সময় অনেক সরকারি সংস্থায় দেখা যায় যে মানে বিরোধী রাজনৈতিক কোনো ইউনিয়নকে টিকতেই দেওয়া হয় না, থাকেই না তারা। তো সরকারের টাকাটা কার টাকা? আর আমার কাছে যে টাকাটা আছে সেইটা কার টাকা? এটা একটা খুব সূক্ষ্ম জায়গা। আমি নিজেও এই জায়গাটা খুঁজছি। তবে আমি যেসব দল অনুদান নিয়ে অভিনয় করেন, সরকারি অনুদান পান, একদম বিন্দু মাত্র তাদের বিপক্ষে নেই। আমার মনে হয় যে যেভাবে পারেন সে সেভাবে থিয়েটার করবে, এটা তার ব্যক্তিগত চাওয়া, ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে অন্যদিক থেকে এইটাও আমার একটা খুব বলার জায়গা যে একটু সবাই পাক। সেই একই দল ঘুরে ফিরে পায়, বাকি দলগুলো মুখ থুবড়ে পড়ে থাকে। যারা পান তারা যদি একটু নতুন দলগুলোকে গাইড করেন, অনেক ক্ষেত্রে আমাকে অনেকে গাইড করেন, আমার বন্ধুরা অনেকে বলেন যে এরকমভাবে পেপারগুলোকে তৈরি কর, এরকমভাবে চালাতে হয়, করলে পেতে পারিস। আমি সেদিকে নিশ্চয়ই নজর দেবো। আমি চেষ্টা করিনি, কিন্তু হয়তো করলে পাবো, আমি জানি না। কিন্তু অনেককে বলতে শুনেছি যে তারা বছরের পর বছর সামান্য নাট্য উৎসবে একটা সুযোগ পাওয়ার জন্য লোককে ধরতে হয় বিভিন্ন জায়গাতে। এইগুলো একটু বন্ধ হলে ভালো হয়। আমি জানি না কোনোদিনও বন্ধ হবে কিনা এগুলো। এটাই চলে আসছে, এটা এইভাবে আমরা কেউ কথা বলতেই ভয় পাই। আমরা কথাই বলতে আমাদের ভয় লাগে যে আমি এখন বলছি, এটা সবার ভালো লাগবে না, সবাই সেটাকে বলবে। মানে এর পরিপ্রেক্ষিতে অনেক কিছু বলার আছে অনেকের, সেটাগুলোকে, সেই বলাগুলোকে আমি সম্মান জানাই। কিন্তু এইটা আমার বলার কথা, এটাকেও সম্মান জানাতে হবে। কারণ আমার এই যে দেখাটা ভুল নয়। আমি বোকা নই একদম, আমার চোখ কানা আছে। আমি দেখি যে ভীষণভাবে কিছু দলের মধ্যে কুক্ষিগত প্রচুর ক্ষমতা আছে, সেইটা না হয়ে
যদি সরকারি অনুদান বা ব্যক্তিগত অনুদান একটু সবার মধ্যে ছড়িয়ে পড়ে, একটু যদি সম্মানের সঙ্গে মানে লোক ধরাধরি না করে যদি সকলে একটু অনুদান পান, সেই দিকে যদি সরকার একটু নজর দেন যে সবাই যাতে পায়, মানে আমি অন্য রাজনৈতিক দলের হলেই আমাকে বাদ দিতে হবে বা আমাকে যথাযোগ্য তোয়াজ করা হয়নি বলে, তোষামোদ করা হয়নি বলে তার প্রাপ্যটুকু বাদ দিয়ে দিতে হবে, এই যে একটি লুকোচুরি খেলা চলে, এই লুকোচুরি খেলাগুলো বন্ধ হয়ে যদি সবাই একটু একটু সুযোগ পান, তাহলে সেই সুযোগটার অধিকার সকলের। আমি বলবো না যে এটা সরকারি ভিক্ষা নয়, একেবারেই এইটা প্রত্যেকটা শিল্পীর অধিকার। সেই অধিকারটা সকলে মিলে বুঝে নিলে খুব ভালো হয়। সকলে বুঝে নেওয়া হয় না, হয়তো ভয়ে নেয় না বা চলে যাচ্ছে বলে নেয় না, এরকমও হতে পারে। কিন্তু কোথাও একটা আমার মনে হয় যে ভীষণ ক্ষমতার কেন্দ্রীকরণ হয়ে গেছে। সেই সেইটাকে যদি একটু ভেঙে দিয়ে একটু উদারভাবে সবার পাশে সবাই যদি থাকেন, এইরকম একটা দুঃসময়ের পরে তো অ্যাটলিস্ট আমরা কিছু পরিবর্তন আশা করতে পারি। এই দুঃসময়টা কেটে যাবার পরে আমরা যখন সবাই মিলে আবার থিয়েটার করব, তখন যাদের কাছে অনেক কিছু আছে, তারা সেই সব মানুষেরা যারা একদম হয়তো আর থিয়েটারে কত দল আর কাজ করতে পারবে না, তাদের আর কোনো, কারণ আমি যে দলগুলো ব্যক্তিগতভাবে টাকা পয়সা নিয়ে থিয়েটার দলগুলো চালান, তাদের তো প্রত্যেকের খুব অসুবিধে হয়ে গেল। এই যে এতদিন বিনা কাজকর্মে তারা রয়েছেন, তারা কি করে আর থিয়েটার করবেন? ব্যক্তি অনুদান তো বন্ধ হয়ে গেল প্রায়। যারা খুব বড় বড় চাকরি করেন, সরকারি পদস্থ কর্মচারী, তাদের টাকা রইল, তারা আবার অভিনয় করতে পারবে, দলের সমানভাবে খরচ করবেন বা সমানভাবে কাজ করবেন। কিন্তু যেই দলগুলো, আমি অনেক এরকম দলের সাথে কাজ করেছি যাদের জানি, যারা ভীষণ কষ্ট করে, সেই কি কষ্ট, ছেলেমেয়েরা সারাদিন রিহার্সাল করে, একটু কিছু খায় না 2 পয়সা খরচা হবে বলে। সেই দলগুলোর কথা যদি একটু ভাবা যায় না, আমি বলছি না যে এই সময়ে তাদের সামান্য কিছু আর্থিক সাহায্য করা, আমি সেইটার কথা বলছি না, সেটা খুব করা হচ্ছে অনেক জায়গায়, সেটা খুব ভালো। এইটাই যদি আমি দুঃখিত, এইটাই যদি পরবর্তীকালে নাটকের গ্রুপগুলো চালানোর ক্ষেত্রে এই পাশে থাকাটা হয়, যাদের আছে তারা যদি একটু এগিয়ে এসে এই নতুন দলগুলোর ক্ষেত্রে বা একটু আর্থিকভাবে দুর্বল দলগুলোর ক্ষেত্রে সমানভাবে পাশে থাকেন, তাহলে আমার মনে হয় যে খুব উপকার হবে। আমি অনেকগুলো কটু কথা বললাম, এই কটু কথাগুলোর জন্যে আমাকে ভুল বুঝবেন না, এটা আশা করি। আমি খুব বিশ্বাস করি যে সবাই অনুভবী মানুষরাই থিয়েটার করেন। আমরা নিজেরা অধিকারের কথা বলি, অথচ নিজেরাই যদি সমস্ত কিছু নিয়ে নিজেদের মধ্যে রেখে দিই, তাহলে সেটা কেমন না ব্যাপারটা একটা। তো আমার কথায় দয়া করে কেউ রাগ করবেন না, একটু ভেবে দেখবেন যে এই করোনার পরে এই এতদিন থিয়েটার করতে পারলাম না, পৃথিবীটা খুব সাংঘাতিক ব্যবহার করেছে আমাদের সঙ্গে। যখন আমরা একসাথে আবার কাজ করতে পারবো, জানি না কবে পারবো আবার, এ নিয়েও তো কারোর কোনো ভাবনা চিন্তা দেখছি না যে হলগুলোকে কিভাবে খোলা যায়। যেসব দলগুলোর আর্থিক সঙ্গতি আছে তারা যদি এগিয়ে এসে একটু খরচপাতি করে কোনোভাবে এই একদম মুখ থুবড়ে পড়ে যাওয়া দলগুলোর পাশে এসে দাঁড়ান, যাতে তারা থিয়েটার করতে পারেন। একজন নাট্যকর্মীর কাছে খেতে পাওয়া এবং গ্রুপ চালানো দুটোই সমান গুরুত্বপূর্ণ। এইটা তো আমি এতদিনে ঘরে বসে বুঝেছি। এইটা যদি করেন, তাহলে আমার এই যে কটু কথার যোগ্য উত্তর দেওয়া হবে। আমার মনে হয় আমি সেই অপেক্ষায় থাকবো। আমি কেউ না, আমি খুব সামান্য, কিন্তু তবুও যদি আমি থিয়েটারের কেউ না হয়ে থাকি, আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো নাটক দেখতে ভালোবাসি। সেই অধিকার নিয়েই এই দাবিটুকু করলাম। যদি কেউ শোনেন, আমার এতক্ষণ বকা সার্থক হবে, এই আর কি। একজন অভিনেতা হিসেবে আমি থিয়েটার এবং অন্য মাধ্যমের অভিনয়কে কিভাবে আলাদা করব, একটু আলাদা আছে। আমি অভিনয় করতে গিয়ে দেখেছি যে থিয়েটারে যেহেতু দর্শকরা, এটা খুব জানা কথা যদিও, তবুও আমি প্রশ্নটা করা হয়েছে বলে বলি, দর্শক যেহেতু সামনে থাকেন কিন্তু বেশ কিছুটা দূরত্ব থাকে, সেখানে
সেখানে অভিনয়ের পদ্ধতি একরকমের হয়, যা কিছু হচ্ছে সেই মুহূর্তে হচ্ছে, দর্শকের সঙ্গে মানে সেই মুহূর্তে একটা যোগাযোগ তৈরি হচ্ছে, এবং তার যে অভিনয় পদ্ধতি সেইটা ক্যামেরার সঙ্গে সামনে যে অভিনয় পদ্ধতি তার সাথে খানিকটা পার্থক্য আছে। সেইটা অভিনয় করতে গিয়ে দেখেছি যে ক্যামেরাতে একটু হাসলেই অনেক বেশি হাসি বলে মনে হয়, খুব ধরে অভিনয় করতে হয়। আর মঞ্চে অবশ্যই আমি বলছি না যে মঞ্চে অনেক বেশি বেশি করে সব কিছু করতে হয়, এটা আমার মনে হয় না, আমার দেখা হয় না, তো দেখিনি আর কি সেটা। কিন্তু একটা অল্প হলেও একটা পার্থক্য আছে, সেইটা নিজে যখনই অভিনয় কেউ করবে তখন সেই একমাত্র বুঝতে পারবে। আর চোখ দিয়ে দেখলেও বোঝা যায় যে অন্য মাধ্যমের অথবা থিয়েটারের সঙ্গে, যদিও আমার অন্য মাধ্যমে অভিনয় করার অভিজ্ঞতা খুব কম, কিন্তু আমি বেশ কিছু ভালো ছবিতে কাজ করেছি, সেইটার ক্ষেত্রেই আমার যে অভিজ্ঞতা সেইটা আমি বললাম। ক্যামেরার ক্ষেত্রে একটা খুব বড় আমার মনে হচ্ছে যে খুব বড় একটা অসুবিধের জায়গা সেটা হচ্ছে যে একটা দৃশ্য হয়ে যাবার পরে আবার ওই দৃশ্যতে অভিনয় করতে হতে পারে অন্য অ্যাঙ্গেল থেকে নেমে বলে, বা যে কোনো কারণে হতে পারে, সেটা কোনো টেকনিক্যাল গন্ডগোলেও হতে পারে, সাধারণত এটা করতে হয়। তো সেই ইমোশনটাকে কন্টিনিউ করাটা বিরতি দিয়ে, বেশ খানিকক্ষণের বিরতির পর আবার ওইখানে ফিরে যাওয়াটা একটু আমার কাছে মনে হয়েছে চ্যালেঞ্জিং। বিষয়টা বেশ মজা লেগেছে আমার, এটা লাগে আর কি, যেটা থিয়েটারে কি একটু 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 করে চরিত্রটা নির্মাণ হয়, মুহূর্তটা নির্মাণ হয়, হয়ে শেষ হয়ে যায়, সেইটা ছবির ক্ষেত্রে নয়। ফলে ওইটা একটা খুব বড় চ্যালেঞ্জের জায়গা। ওইটা ওই নদীতে ঝাঁপ দিলে তখন আস্তে আস্তে সাঁতার কাটতে শিখে যায় মানুষ বলে আমার মনে হয়।